আলাদিন আলিবাবা সিন্দেবাদ ছবিটি পরিচালনা করেছেন শফি বিক্রমপুরী। আর আলাদিন আলিবাবা সিন্দেবাদ ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, ওয়াসিম, জাভেদ, রুজিনা, অঞ্জনা, নতুন, আফগানি, পরাণবাবু, আদিল, মা হাজারিকা, আনোয়ার হোসেন, মতি এবং জসিম। আলাদিন আলিবাবা সিন্দাবাদ ছবির গল্পের শুরুতে দেখা যায় আলাদিন আলিবাবা ও সিন্দাবাদ তারা থাকে তিন বন্ধু এবং তাদের প্রাণ থাকে একটি। এমন বন্ধু আর কখনো দেখা যায় না। তবে আলাদিন চরিত্রে যে অভিনয় করেছে সে হলো ওয়াসিম, আর সিন্দাবাদ চরিত্রে যে অভিনয় করেছে সে হলো সোহেল রানা, এবং আলিবাবা চরিত্রে যে অভিনয় করেছেন সে হলো জাভেদ। তারা তিন বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় যে আমরা একটি গুরু ধরব এবং গুরুর পিছু থেকে গুরু যে নির্দেশ আমাদের দিবে সেই নির্দেশ মতো আমরা কাজ করব, কারণ গুরুর পরামর্শ আমাদের নেওয়া দরকার। তখন ওয়াসিম বলে ঠিক আছে বন্ধু, তাই হবে। তখন জাভেদ, সোহেল রানা তিনজনেই মতামত করে যে আমরা একজন গুরুর শিষ্য হব এবং গুরুর শিষ্য অনুযায়ী আমরা কাজকর্ম করব, কারণ দুনিয়ার ভিতরে আমরা ভালো কাজকর্ম করতে চাই এবং এক একজন এক এক কাজকর্ম করব। তখন দেখা যায় আলাদিন আলিবাবা সিন্দাবাদ তিনজনে মিলেই এক পাহাড়ি এলাকায় চলে যায়। সেখানে গিয়ে জানতে পারে যে এক ভালো একটা গুরু আছে, সে ভালো শিক্ষা দেয়। তখন সে গুরুর কাছে গিয়ে তারা তিনজন বলে যে আমরা আপনার কাছে কিছু শিক্ষা নিতে এসেছি। এখন গুরু বলে তোমরা আমার কাছে কি শিক্ষা নেবে? তখন আলাদিন আলিবাবা সিন্দাবাদ তিনজনে বলে যে আমরা ওস্তাদ, আপনি যে শিক্ষা দিবেন আমরা সেই শিক্ষা নিয়েই আমরা চলবো, কারণ আমরা চাই যে এই দুনিয়ার ভিতরে এবং সমাজের ভিতরে যারা অন্যায় অবিচার করতেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে, এবং আমরা এমন শিক্ষা আপনি আমাদের দিবেন যাতে আমরা সৎভাবে কাজ করতে পারি এবং মানুষের মঙ্গলের জন্য করতে পারি। তখন গুরু বলে ঠিক আছে, তোমাদের শিক্ষা আজ থেকে শুরু হলো। আমি তোমাদের এক সপ্তাহ তোমাদের শিক্ষা দেব, সেই শিক্ষা মতো তোমরা তিনজনে তিনভাবে কাজ করবে। তোমাদের তিনজনকে তিনভাবে শিক্ষা দেব এবং এটাই হবে আমার চূড়ান্ত সিদ্ধান্ত এবং ফয়সালা। তখন ওয়াসিম, সোহেল রানা, জাভেদ বলে ঠিক আছে গুরু, আমরা আপনার শিক্ষা মানব। তখন দেখা যায় সপ্তাহখানেক পর তাদের শিক্ষা দেওয়া শেষ। তখন তিনজন তিন দিকে তারা চলে যাওয়ার সময় তারা তিন বন্ধু আবার কোলাকুলি করে বলো, বন্ধু আমরা তো ওস্তাদের কাছে শিক্ষা পেয়েছি এবং যে শিক্ষা পেয়েছি, তুমি এক শিক্ষা পেয়েছো, আমি এক শিক্ষা পেয়েছি এবং আমার আরেক বন্ধু আরেক শিক্ষা পেয়েছে, তো আমরা সেই শিক্ষা মতো কাজ করব। এদিকে দেখা যায় তারা যখন তিন বন্ধু তিন রাস্তা দিয়ে তাদের বাড়ির দিকে রওনা দিচ্ছে, এদিকে তাদের বাড়ির ফ্যামিলির ভিতরে একটা জ্বর আসে। এক একটা জ্বর এসে তাদের বাড়ির ফ্যামিলির সবাইকে ধ্বংস করে দিয়ে যায়। সেই জ্বরটি আনে কে? জসিম। জসিম থাকে এক ভয়ঙ্কর এক সন্ত্রাসী এবং ভয়ঙ্কর একটা খারাপ লোক। সে মানুষের শান্তিতে থাকতে জানে না, সে জোর জুলুম করে তাদের লুটপাট করে সব কিছু নিয়ে যায়। এভাবে লুটপাট করতে এসে সোহেল রানা, ওয়াসিম এবং জাবেদের ফ্যামিলির অনেক লোককেই তারা মেরে ফেলে এবং জাবেদের বাপকে মেরে ফেলে, সোহেল রানার মাকে মেরে ফেলে, এদিকে ওয়াসিমের বোনকে মেরে ফেলে। তো তারা যখন তিনজন তারা আবার বাড়ি চলে যায়, সেখানে গিয়ে দেখে যে তাদের লাশ পড়ে আসে। তখন এদিকে ওয়াসিম কান্না করে বলে যে কে আমার বোনকে হত্যা করেছে? তখন এলাকাবাসী বলে যে যে তোমার বোনকে হত্যা করেছে তার নাম হলো জসিম, সে তোমার বোনকে হত্যা করেছে এবং গ্রামের অনেক মানুষকে হত্যা করেছে। তো এদিকে আবার জাভেদ গিয়ে দেখে যে তার মাকে মেরে ফেলেছে। তো জাভেদ বলে যে আমার মাকে কে মেরে ফেলেছে? তখন বলে যে জসিম, সে তোমার মাকে মেরে ফেলেছে। তো সোহেল রানা গিয়ে দেখে যে তার বাপকে মেরে ফেলেছে। এভাবে তিন বন্ধুর তিনজন স্বজন মেরে ফেলেছে কে? জসিম। তখন তিন বন্ধু আবার তাদের আত্মীয় তিন আপনজনকে দাফন করার পর তারা তিন বন্ধু একত্রিত হয়ে বলে, বন্ধু আমাদের তো সর্বশান্ত করেছে একমাত্র জসিম, তার একটা শায়েস্তা তো করতেই হয়। এদিকে দেখা যায় তিন বন্ধুর সাথে তিনজন তারা তাদের আগে থেকেই ভালোবাসা হয়েছিল। যেমন সোহেল রানার সাথে রুজিনা প্রেম ভালোবাসা হয়েছিল, ওয়াসিমের সাথে অঞ্জনার প্রেম ভালোবাসা হয়েছিল, তখন নতুনের সাথে দেখা যায় জাবেদের প্রেম ভালোবাসা হয়েছিল। তো তারাও তিনজন নতুন এবং এই
রুজিনা, অঞ্জনা তারা তাদের দুঃখের পাশে এসে দাঁড়ায়। তখন ওয়াসিম, সোহেল রানা এবং জাভেদ বলে, দেখো, আমাদের স্বজনদের যারা হত্যা করেছে তাদের হত্যা না করে আমরা নিস্তার হব না। আমাদের গুরু বলেছে যে যারা অন্যায় করে তাদেরকে কঠোরতম শাস্তি দিতে হবে। এটি হলো আমার গুরুর নির্দেশ এবং সেই গুরুর নির্দেশ অনুযায়ী আমরা সব কাজ করব। তো এদিকে জসিম জানতে পারে যে তারা তিনজন নাকি একত্রিত হয়ে গেছে, আলাদিন, আলীবাবা, সিন্দেবাদ, এবং জসিমকে মারার জন্য তারা প্রস্তুত হচ্ছে। তো জসিম বলে, আমাকে মারা এত সহজ নয়, আমাকে মারতে হলে হিম্মত লাগবে এবং শক্তি লাগবে। সেই শক্তি তাদের নেই। আমার কাছে আছে প্রচুর ধনরত্ন এবং প্রচুর জনসংখ্যা এবং প্রচুর লোক সংখ্যা। কারণ আমি এই রাজ্যের সম্রাট, আমার উপরে কেউ নেই। কারণ আমি ইচ্ছা করলে যে কোনো সময় ওই তিনজনকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু আমি তাদের মারবো না, কারণ তাদের আমি তিলে তিলে মারবো। তখন একজন বলে, ওস্তাদ, আপনি যে এই লুটতরাজ করেন এবং এখানে যে চুরি করেন অথবা ডাকাতি করেন, মানুষকে হ্যাঁ অন্যায় অত্যাচার করে জোর জুলুম করেন, এটা তো তারা তিন বন্ধু জানতে পেরে গেছে। তখন জসিম বলে, শোন, আমি তিন বন্ধুর ভিতরে এমন একটা গিরিঙ্গি লাগাবো, যখন আমাকে তারা ধরতে আসবে না, তখন ওই তিন বন্ধুই তারা বিপদে পড়বে। তো একদিন দেখা যায় সোহেল রানা যাচ্ছে। তখন জসিমের লোকেরা সোহেল রানাকে বলে, তুমি কি জসিমকে খুঁজছ? তখন সোহেল রানা বলে, কয়, জসিম তো আমি জানি কোথায় আছে। তো তোমার যে বন্ধু আছে না, তোমার বন্ধু ওয়াসিম, সে কিন্তু জসিমের সংবাদ জানে, তোমাকে বলে নেই। সে বলেছে জসিমকে আমি একাই মারব। তো সোহেল রানা বলে, কি এ কথা বলেছে? সে একাই মারবে, আমাকে মারতে দেবেন জসিমকে? তো এরকম আবার জাভেদের কাছে গিয়ে বলে, তুমি কি জসিমকে খুঁজতেছ? আমি তো জসিমের ঠিকানা জানি। কয়, জাভেদ বলে, কোথায়? কয়, সোহেল রানা আছে না, সোহেল রানা, সিন্দেবাদ, সে বলেছে সে জানে জসিমের ঠিকানা, সে বলবে না যে জসিম কোথায় থাকে, কারণ জসিমকে নাকি সেই মারবে। জাভেদ বলে, কি? তখন এই তিনজনের ভিতরে তাদের একটা বিরোধ সৃষ্টি হয়ে যায়। তখন একদিন তিন বন্ধু বলে, যখন সোহেল রানা বলে ওয়াসিমকে, আলাদিন, তুই নাকি জসিমকে একাই মারবি এমন প্রতিজ্ঞা করেছিস। জাভেদ বলে, শোন সিন্দেবাদ, তুই নাকি একাই নাকি তুই জসিমকে মারবি। তখন সোহেল রানা বলে, আমি একাই মারবো। ওয়াসিম বলে, আমি একাই মারবো। জাভেদ বলে, আমি একাই মারবো। কয়, আমরা যদি একা একা মারি তাহলে তো হবে না। তখন তাদের ভিতরে একটা মনোমালিন্য হয়। তো জসিমকে মারা নিয়ে তারা একটা ঝগড়া বিবাদ তৈরি করে, সেখানে একটা মারামারি শুরু হয়। তো সেই মুহূর্তে রুজিনা, অঞ্জনা নতুন এসে তাদের থামায়। থামানোর পর তারা বলে, তোমাদের সম্পূর্ণ মিথ্যা কথা বলা হয়েছে এবং তোমাদের প্রতারণা করা হয়েছে, তোমাদের সাথে চক্রান্ত করা হয়েছে। এই চক্রান্তটা কী করছে জানো? একমাত্র জসিম। জসিম লোক পাঠিয়ে তোমাদের চক্রান্ত করা হয়েছে, যাতে তোমরা নিজেরা ঝগড়া বিবাদ করে সরে যাও। আর সেই মুহূর্তে সেই সুযোগে জসিম আবারও অন্যায় অত্যাচার করা শুরু করে দেয়। তো জসিম যে এলাকায় থাকে সেই এলাকার একজন মুরব্বি থাকে, সেই মুরব্বির কাছে জসিম যায়, গিয়ে বলে, আচ্ছা মুরব্বি, আপনি বলেন তো যে আপনি তো গণক, আপনি গণক হাত দেখে বলতে পারেন, হ্যাঁ? তখন মুরব্বি বলে, আমি তো গণক, আমি বলতে পারি। আমি মানুষের জীবন চরিত্র সব নিয়ে বলতে পারি, কারণ আমি সব কিছু জানি। তখন জসিম বলে, আচ্ছা আমার হাত দেখে বলেন তো যে আমার মৃত্যুটা কার হাতে হবে, আর আমি আমি কাকে মারতে পারবো? তখন গণক জসিমের হাত দেখে বলে, আপনার মৃত্যু হবে তিন বন্ধু আলাদিন, আলীবাবা, সিন্দেবাতের হাতে। তখন জসিম বলে, না, এটা মানি না। তখন সেই মুহূর্তে জসিম কী করে, তরবারি দিয়ে গণককে মেরে ফেলে। কয়, তুই মিথ্যা কথা বলেছিস, আর আমার সাথে যারা মিথ্যা কথা বলে তাকে আমি কখনোই ক্ষমা করি না। তো জসিম একদিন দেখা যায় যে রুজিনা আসতেছে, আর জসিম রুজিনাকে ধরে নিয়ে যায় এবং রুজিনাকে ধরে নিয়ে বলে, শোন, আমি শুনেছি তুই সিন্দেবাদকে ভালোবাসিস, কিন্তু তুই জানিস সিন্দেবাদ তো অঞ্জনাকে ভালোবাসে। তো রুজিনা বলে, কেন আমি বিশ্বাস করি না। কথাকে বিশ্বাস করতে হবে, আর তুই যদি বিশ্বাস না করিস তাহলে তোকে মরতে হবে। তখন রুজিনা বলে, আমি মরতে রাজি আছি, কিন্তু বিশ্বাস করতে পারবো না যে সিন্দেবাদ হ্যাঁ অঞ্জনাকে ভালোবাসে। আমি সিন্দেবাদকে ভালোবাসি এবং সিন্দেবাদ আমাকে ভালোবাসে। এভাবে তাদের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, কিন্তু রুজিনা কখনো স্বীকার যায় না যে সিন্দেবাদের কথা।
তখন সিন্দেবাদ জানতে পারে যে রুজিনাকে ধরে নিয়ে গেছে। তো এক পর্যায়ে শোনা যায় যে আলিবাবা জানতে পারে যে নতুনকে জসিম ধরে নিয়ে গেছে এলাকা থেকে, এবং অঞ্জনাকেও জসিম ধরে নিয়ে যায়। তখন জসিম খবর পাঠায় আলাদিন আলিবাবা সিন্দেবাদের কাছে যে তোমরা 3 বন্ধুর প্রেমিকা আমাদের কাছে আছে, তোমরা যদি আমার কাছে ধরা না দাও আর তোমাদের পিতৃ হত্যা এবং বোন এবং মাতৃ হত্যার বদলা যদি ভুলে যাও, তাহলে তোমাদের প্রেমিকাদের আমরা ছেড়ে দেব এবং আমি যে কথা দিয়েছিলাম সেটা রাখবো। আর যদি তোমরা আমাকে মারার চিন্তা ভাবনা করো, তাহলে তোমাদের 3 বন্ধুর প্রেমিকাকে আমরা মেরে ফেলবো। তখন আলাদিন আলী বাবা সিন্দেবাদ কথাটা শোনার পর বলে, আমরা তো তোকে ছাড়বো না। তখন তারা ঘোড়ায় চড়ে চলে যায় জসিমের আস্তানায়। সেখানে গিয়ে দেখা যায় জসিমকে ধরে, জসিমকে মারতে শুরু করে। তো এক পর্যায়ে দেখা যায় জসিম 3জনকে আবারও বন্দি করে ফেলে। তো বন্দি করা অবস্থায় 3জনকে 3 কামরা নিয়ে যায়, রুজিনা, অঞ্জনা এবং নতুনকে 3 কামরা নিয়ে যায়। তো সেখানে নতুন কোনো রকম ছাড়া পায় এবং অঞ্জনাকে ছেড়ে দেয়। সেখানে একটা গান হয়, সেই গানে অঞ্জনা নতুন নাচতে থাকে এবং জসিম হাসতে থাকে। তো 3 বন্ধুকে তারা বেঁধে রাখে। তখন সলডারা বলে, বন্ধু, আমরা যদি এখান থেকে ছাড়া না পাই, তাহলে তো আমাদের ভালোবাসার সাথে কি আমরা বাঁচাতে পারবো না। আর যেই বন্দিখানা আমাদের জসিম রেখেছে, এখান থেকে যদি আমরা না যেতে পারি, তাহলে তো আমাদের মৃত্যু অবধারিত হবে। দেখছো কত সাপ দিয়ে রাখছে, আর এই সাপের কাছ থেকে আমরা কীভাবে বাঁচবো। তখন ওয়াসিম বলে, হ্যাঁ বন্ধু, কথাটা ঠিক। তো যাক, একটা ব্যবস্থা তো করতেই হবে। জাবাদ বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি? আমরা জোরে চিৎকার দেব। জোরে চিৎকার দেওয়ার পর একটা প্রহরী আসবে, আর প্রহরীকে আমরা একটা সাপ দিয়ে ধ্বংস করব। প্রহরী যখন লাফ দিয়ে সেখানে পড়বে, নিশ্চয়ই প্রহরীর হাতে কোনো তরবারি বা কিছু একটা থাকবে। তখন ওয়াসিম এবং সোয়ালানা বলে, কথাটা ঠিক বলেছিস। তখন চিৎকার দেয়, তখন প্রহরী যায় সেই গর্তের ভিতরে। প্রহরী যখন গর্তের তাকাই, তোমরা কী হয়েছে, তোমরা চিৎকার করতেছো কেন? তখন একটা সাপ ধরে ছুঁড়ে মারে প্রহরীর দিকে। প্রহরীর কামড় লাগার পর প্রহরী লাফ দিয়ে পড়ে যায়, তার একটা তরবারি থাকে। সেই তরবারি দিয়ে ওই যত সাপগুলি আছে, সোয়ালডানা, ওয়াসিম, জাভেদ মেরে ফেলার পরে সেখান থেকে তারা কোনো রকমভাবে, মানে রশি তো পাই না, তো তাদের পরনের জামা থাকে, সেই জামা দিয়ে তারা কোনো রকম একটা রশি তৈরি করে। তো রশি তৈরি করার পর সেখান থেকে তারা উঠার পর দেখা যায় তাদের 3 প্রেমিকাকে সেই আস্তানায় না রেখে তারা অন্য একটা আস্তানায় চলে গেছে। তখন 3 বন্ধু বলে, আরে গেল কোথায় রে? তখন ওয়াসিম বলে, তাদের খুঁজে বের করতে হবে। তখন তারা 3জন আবার গুরুর কাছে চলে যায়। গুরুকে গিয়ে বলে, গুরু, আমাদের তো এখন বিপদ, আমরা কি করতে পারি? কয়, তোমাদের বিপদের একটাই সাহারা হতে পারে, সেই সাহারাটা হলো যে আমি যেটা বলবো তোমরা সেটা করবে। তখন সিন্দেবাদ বলে, গুরু, আপনি যে আদেশ দিবেন সেই আদেশ অবশ্যই অক্ষর অক্ষর আমি পালন করব। তখন গুরু বলে, যাও, তোমরা এমন একটা জায়গা তোমাদের পাঠাবো, সেখানে গিয়ে তোমরা জানতে পারবে যে তোমার ভালোবাসাদের সাথে কে নিয়ে গেছে। তখন আলাদিন আলিবাবা বলে, সে জায়গাটা কোথায়? কয়, তোমরা এখন চলে যাও, মধ্যপুর এক ভূমি আছে, সেই ভূমিতে এক সন্ন্যাসী বসে আছে, তার হাতে দেখবে যে একটা আয়না আছে, সে আয়না দিয়ে বলতে পারবে যে তোমাদের ভালোবাসার সাথীদের নিয়ে জসিম কোথায় পালিয়ে গেছে। তখন তারা ঘোড়ায় চড়ে 3জনে আবার মধ্যপুর পাহাড়ের নিচে চলে আসে। আসার পরে দেখে যে একটা সন্ন্যাসী বসে আসে একটা আয়না নিয়ে। তখন তারা 3জন গিয়ে বলে, আমাদের গুরু পাঠিয়েছে আপনার কাছে, আপনাকে বলতে পারবেন যে আমাদের ভালোবাসা 3জনকে কোথায় লুকিয়ে রেখেছে, সেটা আপনারা বলতে পারবেন বলে। তখন সেই সন্ন্যাসী বলে, আমি বলতে পারবো, এছাড়া কেউ বলতে পারবে না। তখন আয়না দেখে বলে, কয়, তোদের ভালোবাসার সাথীকে জসিম নিয়ে গেছে এমন একটি জায়গায়, সেখানে যেতে গেলে তোদের অনেক কষ্ট ভোগ করতে হবে এবং অনেক বাঘ, ভাল্লুক, সাপ, সর্প সব আছে, তাদেরকে মেরে তোদের সেখানে যেতে হবে। তখন সোয়ালডানা এবং ওয়াসিম, জাভেদ বলে, আমরা যেতে রাজি আছি। কয়, কোথায়? কয়, সেটা হলো এক ভয়ঙ্কর জায়গা, যেখানে মানুষ গেলে সেখানে ফিরে আসতে পারবে না। তখন সিন্দেবাদ, আলাদিন, আলিবাবা বলে, আমরা ফিরে আসতে পারবো। কয়, সেখানে শুধু পাহাড় আর পাহাড় আর জঙ্গল আর জঙ্গল, নদীর পানি লাল, দেখলে ভয়ঙ্কর হয়, কারণ মানুষের রক্তে লাল হয়ে আছে। সেখানে নিয়ে গেছে জসিম। জসিম কিন্তু যেন তেন মানুষ না, জসিম এক ভয়ঙ্কর মানুষ।
তার ভিতরে অনেক শক্তি আছে, সে অনেক কিছু করতে পারে। তো যাক, তখন সিন্দাবাদ বলে, হ্যাঁ আমরা যেতে পারবো। কয় তোমাদের এই যে তোমাদের তিনজনকে তোমরা তিনটা তরবারে দিলাম, সে অনেক উঁচু একটা পাহাড় আছে, সেই পাহাড় নাম হইল কি জানো? ভয়ঙ্কর পাহাড়। সেই পাহাড়ে ভয়ঙ্কর মানে বিশাল পাহাড়, সেই প্রতিটা পাহাড়ের কাঁটায় কাঁটায়, পাহাড়ের মাটির ভিতরে কাঁটা আছে, সে কাঁটা বেঁধে তোমাকে উঠতে হবে। এবং সেখানে গিয়েই জসিমকে যদি তোমরা মারতে পারো, তাহলে তোমাদের ভালোবাসার সাথীকে তোমরা ফিরে পাবে। তখন বলে যে আচ্ছা ওস্তাদজি, সেখানে যেতে আমাদের কত সময় লাগবে? কয় তোমাদের 7 দিন 7 রাত লাগবে। তখন আলাদিন আলিবাবা বলে, কয় আমরা যাবো কীভাবে? কয় তোমাদের যাবার একটা ব্যবস্থা আছে, এই যে নেওয়া চাদর, এই চাদরে করে তোমরা চলে যাবে, আর এই তরবারি দিয়ে সেখানে আঘাত করবে। তখন ওই ওস্তাদজির কথা মতন একটা চাদর দেয়, চাদর করে তারা তিনজন আবার রওনা দেয়। তো চাদরটা উপরে উঠে যায়, সেই পাহাড়ের নিচে নামিয়ে দেয়। চাদর বলে, আমি এই পাহাড় বেয়ে উঠতে পারবো না। তখন আলাদিন আলী বাবা সিন্দাবাদ এই দেখা যায় ওই চাদর বেয়ে তারা উঠতে পারে না, তখন এই পাহাড় বেয়ে ওঠা শুরু করে, কিন্তু রক্তে তাদের শরীর লাল হয়ে যায়। তো এক পর্যায়ে তারা সেখানে কে কষ্ট করে পৌঁছে দেয় যে তাদের 3 ভালোবাসার সাথীকে তারা বেঁধে রেখেছে। তখন জসিম বলে, আমি জানি তোরা আসবি এখানে, কিন্তু তোরা এখান থেকে যেতে পারবি না, কারণ আমার হাতে যে ক্ষমতা, আমার হাতে যে জাদুর ছোঁয়া আছে তোরা জানিস না। আমি কিন্তু ভয়ঙ্কর মানুষ, আমি রূপসীদের ধরে নিয়ে আসি আর বয়স্কদের মেরে ফেলি, এটি আমার কাজ। কারণ আমি বয়স্ক মানুষ দেখতে পারি না, বয়স্কদের মেরে ফেলি, কিন্তু আমি তোদের এখন মারবো না, কিন্তু মারবো তোদের আস্তে আস্তে। তো সেখানে একটা প্রচণ্ড লড়াই হয়। প্রচণ্ড লড়াই হওয়ার পর এক পর্যায়ে দেখা যায় জসিমকে 3জন মিলে, হ্যাঁ, তাদের তরবারে দিয়ে মেরে ফেলে, কিন্তু জসিম মারা যায় না। জসিম বলে, আমাকে মারতে পারবি না এই তরবারে দিয়ে না, আমাকে মারতে হলে এমনভাবে মারতে হবে যে আমি আর উঠে দাঁড়াতে পারবো না, এই তরবারের আঘাত আমার কিছু হবে না। তখন সোয়াল রানা অর্থাৎ আলাদিন আলী বাবা সিন্দাবাদ তিনজনে ভাবে যে আমরা এখন কি করতে পারি। তখন একটা শব্দ আসে যে জসিমকে মারতে হলে তার মাথার মগজের ভিতরে আঘাত করতে হবে, কারণ তার মাথার মগজের ভিতরে তার রুহুটা আছে, কারণ তার দেহে নেই। তখন সোহাল রানা, ওয়াসিম, জাবেদ ওই জসিমের মাথার ভিতরে আঘাত করে তরবারি দিয়ে, তখন জসিম সেখানে মারা যায়। তখন 3 প্রেমিকাকে সেখান থেকে উদ্ধার করে আবার ওস্তাদজি ওর কাছে ফিরে আসে। ওস্তাদ বলে, সাবাস, তুমি একটা দুষ্কৃতিকারী মানুষকে মেরেছো, সে খুব খারাপ লোক ছিল, ভালো করেছে মেরেছো। যাক, এবার তোমরা আবার তোমাদের আস্তানা তোমরা ফিরে যাও, তোমার গুরুর কাছে চলে যাও। তখন গুরুর কাছে গিয়ে বলে, গুরু আমরা তো জসিমকে মেরে ফেলেছি, কয় যাও তোমরা এখন রাজ্য পরিচালনা করো, এবং তোমাদের রাজ্য যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয়, তোমরা সুশৃঙ্খলভাবে এক এক এলাকায় তোমরা এক একভাবে রাজ্য পরিচালনা করো, এবং যাতে তোমাদের কেউ দোষারোপ করতে না পারে, গুরু শিক্ষা যাতে ভুল না হয়। তখন ওয়াসিম, জাবেদ, সোলানা বলে, বন্ধু তাহলে আমরা 3 এলাকায় 3জনে গিয়ে আমরা রাজ্য পরিচালনা করব, এবং আমরা সমাজকে খারাপ মানুষের হাত থেকে বাঁচাবো, এটাই আমাদের কাজ, এবং আমাদের এটাই ধর্ম হবে। তখন তারা 3 বন্ধু চলে যায় তাদের 3 প্রেমিকা নিয়ে। তারা 3 বন্ধু গিয়ে 3 এলাকায় তারা গিয়ে বলে যে আমাদের তোমরা বিশ্বাস করতে পারো, আমরা যেভাবে কথা বলবো তোমরা সেভাবে কাজ করবে এবং আমাদের উন্নতি হবে। এভাবে আলাদিন আলী বাবা সিন্দাবাদের গল্পটা শেষ হয়। শফি বিক্রমপুরী 3টা নায়ক নিয়ে এই ছবিটা তৈরি করেছিলেন। একজন হলো ওয়াসিম, সোহাল রানা, জাবেদ, এবং ভিলেন ছিলেন জসিম, এবং 3জন ছিলেন নায়িকা অঞ্জনা, রুজিনা এবং নতুন। এবং এই 3জন নায়িকাকে এবং 3জন নায়ককে কীভাবে উপস্থাপন করবে শফি বিক্রমপুরী এরা ভেবে কুল পাচ্ছিল না। তখন যে কাহিনী লিখেছিল দেলোয়ার জান জন্টু, তার কাছে গিয়েছিল যে আপনার 3টা নায়ক দিয়েছেন এবং 3টা নায়িকা দিয়েছেন, এই ছবিটা আমি কিভাবে শেষ করব আমার মাথায় কিন্তু এখনও আসতেছে না, তো এখন আপনি বলে দেন কীভাবে আমি শেষ করব। তখন দেলোয়ার জান জন্টু বলে, শোনেন, 3টা নায়িকার সাথে 3টা গান রাখবেন, অর্থাৎ 3টা না 6টা গান রাখবেন, আর এই নায়ক 3টাকে 3 দিকে ভাগ করে দিবেন, 3 এলাকা ভাগ করে দিবেন, এবং 3জনকে আবার একসাথে করবেন, এবং জসিমকে দিয়ে এবং এই 3 নায়িকার বামকে মেরে ফেলবেন, এবং 3জনকে আবার একত্রিত করবেন, এখানে কিছু জাদুর দৃশ্য আনবেন। এভাবে আপনি ছবি দেখে চিত্রনাট্য করে চতুর্দিকে সাজাতে থাকেন। তারপর দেখবেন আস্তে আস্তে ছবির গল্পটা অন্যদিকে মন নিতেছে। তো ছবি বিক্রমপুরী তাদের
পুরো ইউনিট নিয়ে কক্সবাজার চলে যায় এবং সেখানে গিয়ে কিছু দৃশ্য রূপায়ণ করে, কিন্তু তার মনটা বলতেছে না যে তিনটা নায়ককে নিয়ে তিনটা একটা ছবি নির্মাণ করা, মানে তিনটেই তো জারদার নায়ক, বিলেন তো জসিম বিলেনই, জসিম তো জসিমের জায়গায় আছে, কিন্তু কীভাবে যে সেই কাজটা করবে মানে তার মাথায় ধরতেছে না। এক পর্যায়ে ছবি বিক্রমপুরে আবারও দেলোয়ার জাঞ্জনটিকে ফোনে বলে যে বন্ধু আমি কি করতে পারি এখন, আমার তো মাথায় কাজ করতেছে না। একজনকে একটা রুল দিলে কয়েক আমাকে রুলটা দিচ্ছেন কেন, ওয়াসিম বলে আমাকে এটা দিচ্ছেন কেন, আমাকে ছোটো রুল, জাভেদ বলে আমাকে এটা ছোটো রুল, সল্লানা বলে এটা আমার ছোটো রুল, আমার দৃশ্য কম, মানে আমার সিনসিনারি কম। তখন স্বামী বিক্রম বলে দেখেন আপনাদের সবার রুলই ভালো আছে ঠিক আছে, কিন্তু আপনারা শুধু মনোক্ষুণ্ণ করতেছেন। তো আলাদিন আলী বাবা সিন্দাবাদ ছবির গল্পটা যেভাবে দেলোয়ার জাঞ্জন তৈরি করেছিলেন, এটা একটা অ্যাকশনধর্মী চলচ্চিত্র, কিন্তু এটা ছবি ছবি বিক্রমপুরী তার এই পরিচালনা করতে গিয়ে হিমশিম খাইয়ে লাস্ট পর্যন্ত দেলোয়ার জাঞ্জনকে বলে আপনি আমার সাথে একটু নিয়ে সহযোগিতা করেন। তো এই ছবি তৈরি করতে গিয়ে দেলোয়ার জাঞ্জন নিজেই সহযোগিতা করেছিলেন। তো দেলোয়ার জাঞ্জন যখন সহযোগিতা করে তখন ছবিটা অতি সহজেই ছবিটা শেষ করতে সক্ষম হয় ছবি বিক্রমপুরী। তো ছবিটা শেষ করার পর তারা এই ছবিটা নিজেরাই আবার দেখে, কয়েকটা পরিচালক সেখানে ছিলেন। তো দেখার পর যেমন কয়েকটা পরিচালকের ভিতরে ফখরুল হাসান বৈরাগী, দেলোয়ার জন্টু, মালেক আফসারি, তারপরে ছবি বিক্রমপুরী এবং আরও অনেক এফআই মানিক, অনেক পরিচালকই ছিল। তারা ছবিটা দেখছে, দেখার পরে বললো যে আপনি যে এই ছবিটার গল্পটা লিখেছেন দেলোয়ার সাহেব, এই গল্পটা আপনি লিখেছেন কথা সত্য, কিন্তু ছবিটার ভিতরে ওই অ্যাকশন দৃশ্যগুলো আছে, কিন্তু ছবির গল্প কিন্তু তেমন একটা মাধুর্য নেই, যেমন একটা মিল পাচ্ছি না। তবে পরে দেখা যায় ছবিটার কিছু দৃশ্য মিলানোর জন্য এবং দর্শকের মন আকর্ষণ করার জন্য তারা আবার পুনরায় দেলোয়ার জাঞ্জনের গল্পটা আবারও লেখে, লেখার পর এক পর্যায়ে লিখে আবার ছবিটা শ্যুট করানোর পর তারপরে ছবিটা মিলে এবং ছবিটা দর্শকের মন কাড়বে বলে তারা ধারণা করে। এক পর্যায়ে ছবিটা যখন শেষ করে আবার দেখার পরে তখন বলে যে না এবার ঠিক আছে, গল্পটা এবার মিল আছে এবং দুঃখ ট্র্যাজেডি এবং হাসিও আছে। এই ছবিতে মতি খুব আফগানি এবং তারা খুব ভালো একটা হাসি রূপে অভিনয় করে। মতির হাসি দেখিয়ে দর্শক অনেক হাসে এই ছবিটা যখন হলে দেখতে যায়। তো এখানে আফগানিও ছিল, রবিউলও ছিল, তারাও এখানে খুব হাসির কিছু দৃশ্য করে, যেখানে দেখা যায় যে কিছু মানে একটা পাহাড়ি এলাকায় কিছু যাযাবরের মতন গ্রাম থাকে, সেই গ্রামে গিয়ে তারা এই চুরি বাটপারি করে, এই ধরনের কিছু সিন থাকে। তো এখানে মতি রবিউল তারা তিনজনে এই চুরি বাটপারি করে এবং দর্শকদের হাসাতে সক্ষম হয়। যখন ছবিটা হলে মুক্তি পায়, দর্শক যখন হলে দেখতে যায় ছবিটা, তখন তিনটা নায়ক মনে করেই তারা হলে ছবিতে দেখতে পায়, কিন্তু ছবিটা দেখার পরে যে হয় যে জসিমের অভিনয় মানে দারুণ দেখে জসিম এবং চারজন যাদের হিসাবে, কারণ তিনটা হিরো, তিনটা হিরোইন এবং একজন ভিলেন, আরও ভিলেন আছে। তো এখানে তো এই ছবিটা যখন হলে দেখতে যায় তখন ছবিটা দেখে না যে ছবিটার গল্পটা ভালো এবং ছবিটা দর্শকদের নজর কাড়তে সক্ষম হয় এবং ছবিটার গানগুলোও খুব দারুণ ছিল, দর্শকদের ভালো লাগে। তো এক পর্যায়ে যে ছবিটা যখন মুক্তি দেয় তখন পরিচালক প্রযোজক খুব চিন্তিত ছিল এবং প্রযোজক ছবি বিক্রম করে বলছে যে ছবিটা এত টাকা বাজেটে, বিগ বাজেটের একটা ছবি সেই সময়ে, কারণ এই ছবিটা যদি আমি টাকা যদি উঠাতে না পারি তাহলে যেহেতু আমার অনেক পরিশ্রম এবং আমার লস হয়ে যাবে। তো এক পর্যায়ে দেখা যায় ছবিটা যখন হলে মুক্তি পায় ছবিটা ব্যাপকভাবে সাড়া পায় এবং এবং ব্যাপক সফলতা পায় এবং অনেক সাফল্য অর্জন করে পরিচালক। তখন দেলোয়ার জর্জন্তু ছবি বিক্রম বলে ভাইয়া আপনি তো বলেছিলেন যে ছবিটা চলবে না, এখন তো ছবিটা সুপারহিট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি আরেকটা গল্প তৈরি করেন, আমি সেই ছবিটাও করব। তখন দেলোয়ার জন্টু বলে যে আমার একটা গল্প আছে আল হালাল, কিন্তু এটার ভিতরে তিন নায়ক থাকবে, কিন্তু নায়ক কিন্তু জসিম থাকবে, হ্যাঁ, আলমগীর থাকবে এবং সোহেলানা থাকবে। এইটার ভিতরে তিন নায়ক, এটার গল্প একটু ভিন্ন। তখন আল হালাল ছবিটা যখন তৈরি করে দেলোয়ার জন্টু এবং শফিউল মিলে, এই ছবিটা সুপার ডুপার হিট হয়, কারণ ওই ছবিতে আল হালাল ছবিতে জসিমকে নায়ক দেওয়া হয়। জসিম নায়ক কাজ করার পর ছবিটা সুপার ডুপার হিট ব্যবসা করে। তো তবে আলাদিন আলিবাবা সিন্দাবাদ থেকে আল হালাল ছবিটা হলো সুপার ডুপার হিট। আলাদিন আলিবাবা সিন্দাবাদ যেরকম ব্যবসা করেছিল তার তিনগুণ ব্যবসা করেছিল আল হালাল ছবিটা। আল হালাল ছবিটার সুপার ডুপার হিট ব্যবসা করে দেলোয়ার জন্টু পরিচালিত এবং ছবি বিক্রম প্রযোজিত সুপার ডুপার হিট ব্যবসা করে সে সময়, কারণ আলাদিন আলিবাবা সিন্দাবাদের গল্প থেকে আল হালাল ছবিটার গল্প ছিল অনেক ভালো। তো দেলোয়ার জন্টুর গল্পকার হিসাবে
খুব সুনাম অর্জন করে চলে সেই সময়। পরপর তিনি আবার ওমর শরীফ নামে একটা ছবি করে জসিমকে নায়ক বানিয়ে, ওয়াসিম জসিমকে দিয়ে, সেই ছবিটা সুপার ডুপার হিট হয়। কিন্তু আলাদিন আলিবাবার পাশাপাশি কয়েকটা ছবি পরপর দেলোয়ার হিট হয়ে যায় এবং শফি বিক্রমপুরীর প্রযোজনা থাকে এবং শফি বিক্রমপুরীর কয়েকটা ছবি পরিচালনা করার পর সফলতা পায়। তবে আলাদিন আলিবাবার সিন্দাবাদ ছবিটাও সফল হয়। সেই সফলতার মাঝেই এই শফি বিক্রমপুরে আরও নাম এবং দেলোয়ার কাহিনীকার এবং পরিচালক হিসেবে নাম অর্জন করে।